এইচএসসি 26 ব্যাচ তোমাদের অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা বাকি আছে। সো প্র্যাকটিক্যাল পর্যন্ত যদি আমরা সময় চিন্তা করি তাহলে আমাদের হাতে আর সময় আছে মনে হয় 10 দিন বা 12 দিনের মতো। সো এই 10 দিন বা 12 দিনের মাঝখানেই আমাদের কিন্তু ডিসাইড করে ফেলতে হবে যে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব না ভার্সিটি প্রিপারেশন নিব না মেডিকেলের প্রিপারেশন নিব। ইভেন তোমাদের মাঝখানে অনেকেই অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো, অলরেডি মোটামুটি প্রিপারেশন নেওয়া শুরু করো নাই, অলরেডি ডিসাইড করে ফেলছো যে না আসলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। সো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরুটা করবা কিভাবে। সো শুরুতে আমরা একটু কনফিউশনে ভুগি যে এত এত বই আছে, তারপরে এত এত কোর্স আছে, তারপর হচ্ছে এত এত ক্লাস আছে, কিভাবে কোনটা করব, কোনটা কি করা যেতে পারে, নর্মালি আসলে শুরুটা পড়ার ফ্লোটা কেমন হবে। আজকের ভিডিওতে আমরা সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব। এর বাইরেও তোমাদের অনেক ধরনের কনফিউশন আছে, আমরা সবার আগে এই 3টা কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে কারা প্রিপারেশন নিবা, যারা এখনো ডিসাইড করে নাই তাদের জন্য, আর কোন কোন বই পড়বা, আর আসলে পড়াশোনার ফ্লোটা কেমন হবে, এই 3টা জিনিস আমরা মিলিয়ে আলোচনা করব। এর বাইরে যদি কারো কোনো স্পেসিফিক কোনো ধরনের কনফিউশন থাকে চাইলে একটু কমেন্টে জানাতে পারো। সো প্রথম কথা আমরা যদি বলি যে আসলে আমাদের কারা প্রিপারেশন নিবে, কারা প্রিপারেশন নিবে, এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা আগের ব্যাচ থেকে এই ব্যাচে একটু বেশি কনফিউজড। কারণ কি, আমরা অনেকেই জানি যে এইচএসসি পরীক্ষার আসলে প্রশ্নপত্রে কিছু পরিমাণ ভুল ছিল। এখন যেই ভুল, যারা ভুলটা আনসার করছো তারা কি আদৌ অটো মার্কস পাবা কিনা এটা তারা শিওর না, যদিও বোর্ড থেকে বলা আছে যে তারা ওইটাতে ফুল মার্কস পাবে, ঠিক আছে। আবার অনেকে কি করছো, এটাকে ধরো হচ্ছে ওই যে কোশ্চেনটা ভুল আছে ওইটাকে আনসার করছো, আনসার করার পরে দেখছো যেটা ভুল আছে তবে ওটা কেটে দিছো, অন্য একটা আনসার করছো। এখন এই ক্ষেত্রে কি তোমাকে নাম্বার দেওয়া হবে? যতটুকু মনে পড়ে, যতটুকু বোঝা যায় এতটুকু তোমাকে নাম্বার দেওয়ার কথা না। সো এই কারণে তোমার জন্য এটা জাস্টিফাইড না, কারণ তুমি এখানে টাইম লস হয়েছে, সেই কারণে দেখা যাচ্ছে হয়তো বা তুমি আশানুরূপ নাম্বার পাবা না, কিংবা তোমার মনের মতো আসলে রেজাল্ট হয়তো বা হবে না, হইতেও পারে। সো এখানে একটু কনফিউশন আছে যে, আর আবার অনেকের মনে আছে যে ভাই এইচএসসির প্রশ্ন যেমন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে প্রশ্ন যেমন হচ্ছে আমরা ফিজিক্সের ক্ষেত্রে কঠিন দেখছি, বাকিগুলো খুব একটা কঠিন দেখি না, প্রশ্ন মধ্যে ভুল দেখছি, সেই কারণে রেজাল্ট কি খারাপ হইতে পারে? রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমাদের কি কাটমার্কস কমতে পারে? কাটমার্কস যদি কমতে পারে তাহলে তো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারি, কারণ বুয়েটে বসতে পারবো। আবার অনেকের মনে হয় যে না আগের মতো রেজাল্ট হবে। সো এই কনফিউশনগুলোর কারণে আমাদের হচ্ছে এই প্রশ্নটা আসলে অনেক বেশি কনফিউজিং হয়ে গেছে। ইভেন আমরাও আসলে প্রেডিকশনটা আসলে খুব ভালোভাবে করতে পারতেছি এমন না, বাট আমার প্রেডিকশন অনুযায়ী আগের মতোই রেজাল্ট হবে, আগের মতোই রেজাল্ট হবে। এর চেয়ে খারাপ হইতে পারে, বাট আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো আছে বা কাটমার্ক যেগুলোকে আমরা বলি ওগুলো আসলে আগের মতোই থাকবে। সো দেখো আমরা যদি চিন্তা করি, আমরা যদি একটু প্রেডিক্ট করি, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে বুয়েটে আগের মতোই নাম্বার চাপে, বাট 90% হয়তোবা এবার আসবে না। আমরা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারছি 10,000 বা 12,000-এর মতো। সো ওই 10,000 বা 12,000 আসলে ওই 90% বা 89% পাইছিল, বাট এবার হয়তো একটু কমতে পারে। এবার কমে হাইস্ট কতটুকু কমতে পারে বলো তো? আমার কাছে পার্সোনালি মনে হয় 85%-এর আশেপাশে হবে। তো তোমার যদি মনে হয় যে তুমি অনেক ভালো পরীক্ষা দিছো বা যেমনই পরীক্ষা দাও না কেন তুমি 85% মতো পাবা, 85% আশেপাশে তোমার নাম্বার থাকবে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দেওয়া উচিত, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তুমি ডিসাইড করতে পারো আর কি। আর এবার যদি বলি যে বুয়েট ছাড়া কি বাকিগুলো নাই, অবশ্যই বাকিগুলো আছে। তাহলে আমরা যদি চিন্তা করি চুয়েটের কথা চিন্তা করি, আমাদের এগুলার আসলে রিকোয়ারমেন্টসগুলো কাছাকাছি। বাট অন অ্যান অ্যাভারেজ যদি আমি চিন্তা করি, তারা আসলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ এই 3টা মিলে, এই 4টা মিলে 4 5 20 এগুলোতে 18 চায়। আমার কাছে মনে হয় যে এর নিচে সে নামবে না, এবার এর নিচে এবারও সে নামবে না, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে অনেকগুলোতে এমন দেয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টাতে আমাদের 14 চায়, 15তে 14 চায়, আর হয়তো বা ইংলিশে এ বা বি পর্যন্ত নিতে পারে, ঠিক আছে। সো এ বি বা যাই হোক এগুলো আমাদের অ্যাটলিস্ট থাকতে হবে, অ্যাটলিস্ট কি থাকতে হবে। সো তুমি দেখবা যে আগের রিকোয়ারমেন্টস যেগুলো ছিল ওইটার মতোই মোটামুটি থাকার কথা, এগুলো তোমার আছে কিনা। যদি থাকে, বা এর আছে কিনা বলতে কি তোমার এরকম কনফিডেন্স আছে কিনা যে এগুলো তোমার থাকবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু খুব বেশি না, কিন্তু খুব বেশি চাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 18-20 এগুলো মানে খুব বেশি তো না, খুব বেশি তো না। সো এটা চিন্তা করবা যে তুমি এরকম পাইতে পারো কিনা। যদি মনে হয় যে এর কাছাকাছি থাকতে পারে, যেমন তুমি চিন্তা করতে পারো যে বুয়েটে 85% যাচ্ছে, বাট তোমার হয়তো বা 81 বা 82% থাকবে, আমি তারপরেও বলবো যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। কারণ কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একদম স্মার্টেস্ট, একদম সেফেস্ট প্রিপারেশন। কারণ কি জানো, ইঞ্জিনিয়ারিং থেকে খুব ইজিলি তুমি ভার্সিটিতে সুইচ করতে পারবা, ভার্সিটি প্রিপারেশনে সুইচ করতে পারবা। আর ভার্সিটি থেকে সুইচ করলে দেরি হয়ে যাবে, কারণ ভার্সিটি থেকে সুইচ করতে গেলে দেখবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাতে খাপ খাইতে পারতেছো না, কারণ এত জিনিসপাতি আসে, যেমন ক্যালকুলেশনগুলো অনেক হার্ড হয়, তারপর অল্প টাইমের মাঝখানে করতে হয়, তারপর হচ্ছে ক্যালকুলেশন ইভেন প্রবলেমগুলো অনেক অ্যাডভান্স হয়, তখন দেখবা যে একদম খাপ খাইতে পারবা না। বাট আমরা এইখানে যদি একটু কঠিন প্রিপারেশনটা নিয়ে ফেলি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা যদি একটু কঠিন কয়েকটা চ্যাপ্টার যেগুলো আমরা ভালো পারি, যেমন ভেক্টর চ্যাপ্টারটা, গতিবিদ্যা, এগুলো তো খুব ইজি চ্যাপ্টার না, প্রথম দিকে খুব একটা তোমার সমস্যা হওয়ার কথা না। বাট এটা মাথায় রাখবা, তোমার যাতে এমন না হয় যে তোমার খুবই খারাপ অবস্থা, তুমি জানো যে তুমি এইচএসসিতে এ প্লাসও হয়তো বা পাবা না, কিন্তু ধরো এ প্লাস কোনো মতে পাইছো, তারপরে তুমি জানো যে তুমি অল্প টাইমের মাঝখানে তুমি প্রিপারেশন নিতে পারো না, অল্প টাইমের মাঝখানে তুমি আসলে ক্যালকুলেশন করতে পারো না, অল্প স্পেসের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারো না। তুমি যদি বাংলাদেশের টপ
এই যে ফিজিক্স এই যে আমরা বুয়েট বলি, চুয়েট বলি, কুয়েট বলি, বুটেক্স বলি, সাবি হাবি যাবি সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি 7 থেকে 8,000 স্টুডেন্ট নেয়। তুমি বাংলাদেশের টপ 7 থেকে 8,000-এর মধ্যে তুমি থাকতে পারবা না, ইভেন তুমি 20,000 30,000-এর মধ্যে থাকতে পারবা না। তাহলে তোমার মানে জাস্ট ওই তোমার ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, তোমার হচ্ছে যে ফার্স্ট বয় আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, এটা ভেবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আইসো না, ঠিক আছে? আমি এটা বলে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমার যদি মনে হয় যে এগুলো কনফিডেন্স আছে কিংবা এগুলো হচ্ছে একটু কম আসতে পারে, তারপর আমি তোমাকে সাজেস্ট করবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর এর বাইরে তোমার কি আছে বলো তো? আইওটি আছে, সাস্ট আছে। সাস্টের রিকোয়ারমেন্টস অনেক কম, সাস্টের আসলে ওটা প্যারা না, ওটা মানে 4 পাইলে হয়ে যায়। আর আইওটিতে আমাদের লাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 5 লাগছে, এর আগের বাইরে লাগছে, এবারও ইনশাল্লাহ লাগারই কথা, ঠিক আছে? তো যাই হোক, সো মোটামুটি আমাদের এরকম একটা বেসিক রিকোয়ারমেন্টস থাকবে, অ্যান্ড এটা যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় ইনশাল্লাহ তুমি আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর যারা একদম ইয়াতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেছো, তারা যদি কোনো মতে রেজাল্ট খারাপ হয়, প্যারা নেই, আমাদের যে কোর্সগুলো আছে, যেমন আমি যদি তোমাকে বলি, আমাদের কোর্সে অলরেডি আমাদের এখনো, আমি যখন ভিডিওটা বানাচ্ছি 3 তারিখে বানাচ্ছি, বুঝছো, এখনো হচ্ছে কিন্তু কোর্স মানে লঞ্চিংও এখনো লঞ্চিং লাইভও হয় নাই, জাস্ট একটা ওয়েবিনার হয়েছে, ওই ওয়েবিনার দেখে কিন্তু এখনো 427 জন কিন্তু অলরেডি এনরোল করে ফেলছে। সো দেখো, এনরোলমেন্টটার কথা চিন্তা করো, তারা অবশ্যই কনফিডেন্ট। এর পাশাপাশি অনেকেই আছে যারা কনফিডেন্ট না, কিন্তু আগে থেকে করে রাখতেছে, যাতে করে পরবর্তীতে আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে যদি রিকোয়ারমেন্টস ফিল আপ না করতে পারো, আমাদেরকে যদি এই ব্যাপারটা বুঝাইতে পারো বা বলতে পারো যে ভাই আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো না, কারণ আসলে আমি ভর্তি পরীক্ষা দিতেই পারবো না, তখন আমরা তোমাকে ইজিলি আমাদের মাইগ্রেশন করা, মানে ইজিলি মানে ফ্রিতে মাইগ্রেট করা আসলে সুযোগ দিয়ে দিব ভার্সিটিতে, ঠিক আছে? ভার্সিটি কোর্সে, বুঝছো ব্যাপারটা? তো যাই হোক, সো আমাদের কোর্সে তো দেখতেই পাচ্ছ, আমাদের একটু ডেমো ক্লাসগুলো একটু দেখো। বাংলাদেশের মধ্যে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এত এক্সপিরিয়েন্স টিচার আসলে কারো নাই, এত এক্সপিরিয়েন্স টিচার প্যানেল কারো নাই। তুমি যে শফিক ভাই দেখো, মনির ভাই দেখো, অরূপ ভাই দেখো, এদের ক্লাসগুলো একটু দেখো, আমাদের ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো দেখলে ব্যাপারগুলো বুঝতে পারবা। ডেমো ক্লাসের বাইরেও এখানে 1000টা ফিচার দেওয়া আছে, প্লাস 1000গুলো ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? এখন মেইন ক্লাস হচ্ছে আমাদের, ধরো আমি যদি চিন্তা করি, মেইন ক্লাস হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্লাসগুলো, এই ক্লাসগুলো করলে মোটামুটি আমাদের ডান হয়ে যায়। এই ক্লাসগুলোর ভিতরে তুমি আসলে বেসিকও আছে, অ্যাডভান্স ম্যাথ প্রবলেমও আছে, যেগুলো কোশ্চেন ব্যাংকের ম্যাথ, ওইগুলো তোমাদের দেওয়া আছে। এর বাইরেও ইনশাল্লাহ এর ভিতরে তুমি আর্কিটেকচারের ক্লাসও পেয়ে যাবা কিছুদিনের মাঝখানে, ধরো 15 তারিখের মাঝখানে আমাদের আর্কিটেকচারের ক্লাসগুলো অ্যাড হয়ে যাবে। তুমি যদি আর্কিটেকচার ব্যাকআপ হিসেবে রাখতে চাও, সেটার প্রিপারেশনও কিন্তু তোমার এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? এইটা একটা জিনিস। এরপরে আমি যদি তোমাকে বলি, তাহলে এখানে তুমি এক্সাম দিতে পারতেছো, এরপরে ব্যাকআপ হিসেবে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও ইঞ্জিনিয়ারিংয়ের সাথে, তাহলে তুমি ভার্সিটি বায়োলজি ক্লাসগুলো আছে না, বায়োলজি ক্লাসগুলো তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে? এর চেয়ে বেটার কি হইতে পারে বলো তো? এরপরে আমি যদি তোমাকে বলি, আর্কিটেকচারের যে মেগা বুকগুলো আছে, এখানে আমাদের আসলে বই যেগুলো আছে, আমাদের যে ইঞ্জিনিয়ারিং এর বই আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তারপর হচ্ছে আর্কিটেকচারের যে বইগুলো আছে, এইটাও কিন্তু তোমাকে এখানে ইনক্লুড করে দেওয়া আছে। এরপরে আমাদের স্লাইড আছে, তারপর ডাউট সলভিং আছে, এগুলো সব কিছু দেওয়া আছে। তুমি জাস্ট সিম্পলি, আমি তোমাকে বলবো, এত কিছু করার দরকার নাই, জাস্ট ডেমো ক্লাসটা দেখো। ডেমো ক্লাসটা দেখে যদি মনে হয় যে না, এটা তোমার জন্য ভালো হবে, আমার কাছে পার্সোনালি মনে হয়, কমেন্টটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি কোর্সে এনরোল করে ফেলো, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো যাই হোক, সো যেটা বলতেছিলাম যে এটা মোটামুটি থাকলে তোমরা আসলে প্রিপারেশনটা নেওয়া শুরু করে ফেলো। আর কোন কোন বই পড়বা? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা বই পড়ছো সেম বই পড়বা। বাট এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, সাজেস্ট করবো, ধরো ফিজিক্সের ক্ষেত্রে তো যে বই পড়ছো ওইটাই, ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রে আমি সাজেস্ট করবো, তুমি এর আগে সাপোজ গুগল পড়ছো, বাট আমি তোমাকে সাজেস্ট করবো যে হাজারিটা পড়তে। আমি নিজেও, আমি যদি অনেক টাইম পাইছি, বাট তুমি অত টাইম পাবা না, বাট কিছু কিছু টপিক দেখবা হাজারিটাকে পাশে রাখবা, হাজারি স্যারের বইটাকে পাশে রাখবা। কিছু কিছু টপিক দেখবা যে হাজারি স্যার অনেক ভালো লিখছে, তাহলে ওই টপিকটা হাজারি স্যারের নোট করে ফেলবো, ওই টপিকটা হাজারি স্যার থেকে বইও, ঠিক আছে? সো আমি তোমাকে এক্সট্রা করে হাজারি স্যারের বইটা পড়তে বলবো, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে তুমি যে বই পড়ছো, এসিও ম্যাথ পড়ছো, কেতাব পড়ছো, যা পড়ছো ওইটাই পড়বা। দেখবা যে ম্যাথের ক্ষেত্রে তুমি এখানে দেখবা অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা প্র্যাকটিসে বেশি গুরুত্ব দিব, ঠিক আছে? আমরা যা যা পড়ে আসছি ওটাকে যত ইজিলি আমরা সলভ করতে পারি, যত অল্প টাইমের মাঝখানে সলভ করতে পারি, যত অ্যাকুরেটলি সলভ করতে পারি, ওইটা আমাদের আসলে এখানে ডিমান্ড, ঠিক আছে? বুঝছো? সো আমরা কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি যাই পড়ি না কেন, আমরা এখানে প্র্যাকটিসে গুরুত্ব দিব। দেখবা ম্যাথে এত ম্যাথ আছে, তুমি যদি বোর্ডের ম্যাথগুলো যদি প্র্যাকটিস করতে চাও, তাও কিন্তু শেষ করতে পারবা না। ইভেন দেখবা যে ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো দেখবা না, কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো দেখবা বইয়ের ম্যাথগুলো প্রায় কাছাকাছি, 60-70% সেম জিনিসই। সো ম্যাথের ক্ষেত্রে তোমার ম্যাথের মেইন বই পড়লেই হয়ে যায়, ঠিক আছে? এখন মেইন বইতে এগুলো আমরা আগে পড়ছি, এগুলো তো আমরা অবশ্যই পড়বো। এর বাইরে কি পড়বো? কনসেপ্ট বুক পড়বো, কনসেপ্ট বুক চাইলে পড়তে পারো। তোমার কাছে যদি মনে হয় যে আগে, এখন আমি জানি না কনসেপ্ট বুক এক্সিস্ট করে কিনা, আমি আগে আমাদের সময় কনসেপ্ট বুক থাকতো, ঠিক আছে? যেখানে আসলে কিছু অ্যাডভান্স থিওরি থাকতো, তারপর হচ্ছে ওই থিওরির সাথে সাথে কিছু অ্যাডভান্স ম্যাথও থাকতো, ঠিক আছে? তুমি যেটা চাইলে করতে পারো। বাট সবার আগে যেটা করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সব কিছুর আগে আমরা এখানে পিসিএমবি, তাই তো,
আচ্ছা, পিএমসি লিখলাম। সো এর পাশাপাশি তোমাকে যে বইটা রাখতে হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, যে কোনো কোশ্চেন ব্যাংক, যে কোনো কোশ্চেন ব্যাংক, প্রায় বাজারে প্রায় সবগুলো কোশ্চেন ব্যাংকই প্রায় কাছাকাছি, মানে বিগত বছর কোশ্চেনগুলোই তো দেওয়া থাকে, তো এটা তো আসলে কপি পেস্টই না। তো যে কোনো ধরনের কোশ্চেন ব্যাংক, তুমি আমাদের কিউএনএ কোশ্চেন ব্যাংক নিতে পারো, উদ্ভাসের কোশ্চেন ব্যাংক নিতে পারো, যে কোনো কোশ্চেন ব্যাংক করে বিগত বছরের কোশ্চেনগুলো সব সলভ করতে হবে, ঠিক আছে। এর বাইরে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সলভ করতে হয়, ঠিক আছে। সো অ্যাডভান্স ম্যাথ প্রবলেমের জন্য তুমি কি করতে পারো, অ্যাডভান্স ম্যাথ প্রবলেমের জন্য তুমি কনসেপ্ট বুক দেখতে পারো। কনসেপ্ট বুকে দেখা যাচ্ছে অ্যাডভান্স থিওরি দেওয়া থাকে, কনসেপ্ট বুক দেওয়া থাকে। এরপরে আমাদের ছায়া প্রকাশনের কিছু বই আছে যেগুলো আমাদের আইআইটি জেইর কোশ্চেন দেওয়া আছে, আইআইটি জেই কোশ্চেন। এর পরবর্তীতে তোমার যদি মনে হয় যে না আমি এই যেই যা যা পড়তেছি এই ফ্লোতে মোটামুটি আসলে আমাদের সাপোজ একটা রুটিন তৈরি করলাম, ওই রুটিনের মাঝখানে আমি জিনিসগুলো খুব ইজিলি সলভ করতে পারতেছি, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তুমি আইআইটি জেই যে কোশ্চেনগুলো আছে না ওগুলো তুমি সলভ করতে পারো। বাট প্রথম দিকে করার দরকার নাই, প্রথম দিকে কি করার দরকার নাই, তুমি আগে ব্যাপারটা বোঝো যে তুমি আসলে এটার জন্য আদৌ যোগ্য কিনা। দেখবা যে অনেকে দেখবা যে ভেক্টর চ্যাপ্টারটা করেই দেখবা যে হতাশ হয়ে যায়, মানে এত এত কঠিন কোশ্চেন আসে, মানে প্রথম দিকে কঠিন লাগবে না, বাট একটু একটু যখন আগাপা দেখবে যে না তুমি সহজই লাগতেছে, বাট তুমি যখনই ম্যাথ উইকলি দিতে যাবা, উদ্ভাসে তো উইকলি দিবা, বা যে কোনো জায়গায় তুমি উইকলি দাও না কেন, উইকলি দিতে গেলে বুঝতে পারবে যে না ইঞ্জিনিয়ারিং তো আমার জন্য না, ঠিক আছে। তো তখন আজ এই করতে যাও না, তখন শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটাই করবা, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক করবা, আর হচ্ছে আমাদের বইগুলো রিভিশন দিবা, ঠিক আছে, এতটুকুই ডান। আচ্ছা, এর বাইরে আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে তেমন কোনো বই দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পড়াশোনার ফ্লোটা কেমন থাকবে, পড়াশোনা কি ফ্লোটা কেমন থাকবে। আমি জানি না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনকে তোমরা অনেক বেশি কঠিন মনে করো, অনেক বেশি কঠিন মনে করা দরকার, ঠিক আছে, বাট এটার ফ্লোটা না খুব বেশি একটা কঠিন না, খুব ইজি একটা কনসেপ্ট, ইজি একটা জিনিস। প্রথম কথা হচ্ছে নিজে নিজে পড়তে যাও না, প্রথম দিকে নিজে নিজে কোশ্চেনটা দেখতে পারো, বাট এত পড়তে যাও না। প্রথমে যেটা করবা, আমাদের অনলাইন কোর্স বলো বা অফলাইন কোর্স বলো, ভাইয়া যা পড়াচ্ছে ওইটা আগে দেখো, ভাইয়া কি কি কোথায় গুরুত্ব দিচ্ছে, কোনটাকে কত ডেপথে নিয়ে যাচ্ছে ওইটা একটু দেখো, ভাইয়ার কথাগুলো একটু শোনো। তারপরে দেখবা যে প্রথমে আমি কি করবো বলতো, সবার আগে আমি ক্লাস করবো, কি করবো বলতো, ক্লাস করবো, ঠিক আছে, ক্লাস করলাম। এই ক্লাসের মধ্যে আমি নোট করে ফেলবো, ঠিক আছে, ভাইয়া যা যা বলতেছে তা তা নোট করবো। বাট যেসব জিনিস বইতে আছে, যেসব জিনিস কোশ্চেন ব্যাংকে আছে, ওই সব জিনিস আসলে এখানে লেখার খুব একটা দরকার নাই, ঠিক আছে, কারণ আমরা এখানে একাডেমিক নোট করতেছি না, ঠিক আছে। সো যেগুলো আমরা বইতে আছে ওইগুলো নোট করা আসলে আমাদের টাইম অফ ওয়েস্ট, স্যার টাইম অফ ওয়েস্ট না, ওয়েস্ট অফ টাইম, যাই হোক। তো যেটা বলতেছিলাম যে এখানে আমরা কি করবো, নোট করবো, ছোট ছোট নোট করার চেষ্টা করবো। বাট যেসব কোশ্চেন ভাইয়া ইম্পর্টেন্স দিয়ে করাচ্ছে, যেসব ম্যাথ করাচ্ছে ওইটা তুমি আসলে নোট করবা, ঠিক আছে, ওইটা কি করবা, নোট করবা। নোট করবা বলতে কি ওটা তুমি প্র্যাকটিস করো, ভাইয়া যখনই করাচ্ছে ওটা তুমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো। ভাইয়া 2+2 4 করতে যাচ্ছে, আমি ওইটাও আসলে ক্যালকুলেটর দিয়ে করবো, কারণ কি যাতে করে আমার ভাইয়ের সাথে সাথে আমার নিজেরও প্র্যাকটিস হয়, শুধুমাত্র ভাইয়ের প্র্যাকটিস করলে হবে না, ঠিক আছে। এবার ক্লাস করলা, ক্লাস করে তুমি বাসায় গেলা, বা তুমি যদি অনলাইনে ক্লাস করো তুমি অনলাইন ক্লাস করে তুমি আবার একটু রেস্ট নিলা, রেস্ট নিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের মেইন বই পড়বা, ঠিক আছে। আমি জানি এতদিনে তুমি মেইন বুক দাগাই ফেলছো যে কোন কোন লাইন তোমার পড়তে হবে, মিল লাইনগুলো আসলে জাস্ট দেখে দেখে চলে যাবা, কারণ তুমি এগুলো পারো, এইচএসসি তো পড়ে আসছো, দাগে পড়ে ফেলছো, ঠিক আছে, শেষ, পড়া শেষ। এবার তুমি যে নোট করছো ভাই, যে কিছু কিছু নতুন এক্সট্রা থিওরি বা নতুন কনসেপ্ট যখন বলছে তখন ওই থিওরিগুলো বইয়ে লিখে ফেলার চেষ্টা করবা, কি করবা, বইয়ের কোনা কানায় লিখে ফেলার চেষ্টা করবা, বুঝছি ব্যাপারটা। আচ্ছা, এরপরে সিম্পলি মেইন বইয়ের পরে কি করবা জানো, কোশ্চেন ব্যাংকের ম্যাথ পড়বা, কোশ্চেন ব্যাংকের ম্যাথ প্র্যাকটিস করা শুরু করবা। ভাইয়া অবশ্যই বলে দিছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, ভাইয়া যেসব ম্যাথগুলো করাইছে এগুলো মাস্ট নিজে নিজে প্র্যাকটিস করবা। নিজে নিজে প্র্যাকটিস কিভাবে, তুমি পরীক্ষার খাতায় যেভাবে প্র্যাকটিস করো, পরীক্ষার খাতায় তুমি যেভাবে লিখবা ও হুবহু ওইভাবে লেখার চেষ্টা করবো, নাকি এরকম জাস্ট চোখ বন্ধ করে এত লিখলাম এত না, এটা না, পুরা ক্যালকুলেটর দিয়ে পুরা ক্যালকুলেশনটা নিজে করবা। পরীক্ষার তুমি ধরো সাপোজ পরীক্ষা দিচ্ছ, ওই পরীক্ষার হলে গিয়ে তুমি যেসব ম্যাথ যেভাবে পাচ্ছ ওই সেম ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে, ডান। এবার কোশ্চেন ব্যাংকের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কাছে যদি মনে হয় যে না অ্যাডভান্স কিছু ম্যাথ প্রবলেম করা উচিত, ম্যাথ সলভ করা উচিত, ঠিক আছে। সো ওইটার জন্য আমি যেটা বলবো যে নিজে করতে যাও না। সাপোজ হচ্ছে যে কোনো একটা আইআইটি যে কোশ্চেন ব্যাংক থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করতেছো, বাট ওই কনসেপ্ট তোমার জীবনে আসবেও না, এটা তুমি বুঝবা না। তো তাহলে এখন তুমি যদি সাপোজ তুমি চিন্তা করলে যে কোনো আমি ভাইয়ার হেল্প নিব না, নিজে করবো, তাহলে তুমি যেটা করবা, সাপোজ তুমি জানো যে এস ইজ ইকুয়াল টু ভিটি, সাপোজ তুমি জানো কি বলতো, এস ইজ ইকুয়াল টু কি বলতো, ভিটি, ঠিক আছে। আচ্ছা, এই সূত্র তুমি জানো, এই সূত্র দিয়ে তুমি আসলে ম্যাথ করে আসছো আইআইটি জেইতে, এস ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে একটা ম্যাথ আসছে, কিন্তু একটু ধরো সিনারিওটা একটু ঘুরে আসছে, ধরো সাপোজ এর স্মরণের মানটাকে একটু ঘুরে টুরে পেঁচে দিছে, তাহলে তুমি এই ম্যাথটা প্র্যাকটিস করতে পারো। বাট এমন একটা সূত্র দিছে, সাপোজ এস ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ সামথিং 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 কিছু দিয়ে দিছে, এই সূত্র তুমি জীবনে দেখো না, এই ম্যাথ তোমার কাছে মজা লাগলো, তুমি প্র্যাকটিস করতে যাবা না, ঠিক আছে। সো ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে তুমি কি করবা, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবা যে কনসেপ্টটা আমার সেম আছে কিনা, সূত্রটা আমার ফর্মুলাটা আমার সেম আছে কিনা, ফর্মুলা যদি সেম থাকে, একটু সিনারিওটা যদি ডিফারেন্ট থাকে তাহলে একটু তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। আর যদি দেখো যে অনেক বড় ম্যাথ তাহলে বাদ দাও, বড় ম্যাথ দেখলে বাদ।
আগে এভাবে প্র্যাকটিস করতে থাকো, এরপরে যেটা বললাম যে কোশ্চেন ব্যাংক, এরপর তুমি অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করবা। যেমন আমাদের যে কিউএন এর বই আছে, এই কিউএন এর বইতে দেখবা যে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম তোমাকে ওই বইয়ের সাথে ইনক্লুড করে দেওয়া আছে, ঠিক আছে। ইভেন আমাদের কোর্সেও দেখবা যে কিছুদিন পরে আমাদের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম নামে একটা সেকশন ম্যাটেরিয়ালস অ্যাড করে দেওয়া থাকবে, যাতে করে তুমি প্র্যাকটিস করতে পারো, যাতে করে কি তুমি ওইখানে ঢুকে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো যেটা বললাম যে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করবা। এখন এই ফ্লোটা তুমি কতদিন ধরে রাখতে পারবে? প্রথম কয়েকটা চ্যাপ্টার। এরপরে কি করবে জানো? এরপর তোমার স্ট্যামিনা শেষ হয়ে যাবে। এরপরে যখন তোমার স্ট্যামিনা শেষ হয়ে যাবে, শুধুমাত্র এটা করবা, শুধুমাত্র এতটুকু পর্যন্ত করলেই হয়ে গেল, এতটুকু পর্যন্ত করলেই হয়ে গেল। এখন বলতে পারো যে অনেক তো কঠিন কোশ্চেন আসে, কোশ্চেন ব্যাংকের ম্যাথ থেকে তো অনেক কিছু কমন আসে না। হ্যাঁ রে বাপ, এই জিনিসগুলো তুমি একটা ব্যাপারটা বুঝো, যে আমরা যে বেসিক বেসিক বলি না, যে একটা বেসিক দিয়ে তুমি অনেকগুলো ম্যাথ সলভ করতে পারো, এটা কেন বলি? এটা বলার একটাই রিজন, যে তুমি যখন এই কোশ্চেন ব্যাংকের এতগুলা ম্যাথ সলভ করবা, তখন দেখবা যে তোমার ব্রেন এমনভাবে কাজ করা শুরু করবে যে নতুন কোনো ম্যাথ দেখলে তুমি নিজেই চিন্তা করতে পারো যে এটা কিভাবে করা যেতে পারে। তো যেমন আমরা এখন যে পড়াই, ঠিক না, আমরা কি মানে খুব বেশি কি ফিজিক্সের উপর কি মানে পিএইচডি করে ফেলছি নাকি? না তো, পিএইচডিও করি নাই, মাস্টার্সও করি নাই। ইভেন আমাদের কি বুয়েটে কি ফিজিক্স কি পড়ায় নাকি? ফিজিক্স পড়ায়, কিন্তু এই যে আমরা যা যা পড়ছি এগুলোর ভিতরে অনেক অ্যাডভান্স জিনিসপাতি পড়ায় নাকি আমরা? ফিজিক্সে পুরো একদম প্র্যাকটিক্যালি অনেক বেশি করি নাকি? না তো। তাহলে আমি এখন ধরো নতুন কোনো একটা কোশ্চেন আসছে, ওটা আমরা সলভ করি কিভাবে? কারণ আমি এত ম্যাথ সলভ করছি, মানে একই টাইপের অনেকগুলো ম্যাথ সলভ করছি, এই কারণে দেখা যাচ্ছে আবার ডিফারেন্ট টাইপের অনেক ম্যাথ সলভ করছি, এই কারণে দেখা যাচ্ছে কোনো একটা নতুন টাইপ দেখলে আমি নিজে বুঝতে পারি যে এটা এভাবে হইতে পারে। যদিও এক্স্যাক্টলি পারলাম না, কিন্তু আমি বুঝতে পারি যে এটা এভাবে হইতে পারে। বুঝছো ব্যাপারটা? সো অ্যাটলিস্ট তুমি চিন্তা করবা যে আমি যা যা কোশ্চেন ব্যাংকের ম্যাথ আছে ওগুলো আমি সলভ করবো, এর পরবর্তীতে দেখা যাক হইলে হবে না হইলে নাই, বাট আমি কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো অ্যাটলিস্ট পারবো, ঠিক আছে। এই হচ্ছে কথা। এর বাইরে আরেকটা জিনিস মাথায় রাখবা, নোট করবা, ক্লাসে যা পড়াইছে তা তো নোট করতেছো, এর বাইরে শর্ট নোট তৈরি করার চেষ্টা করবা। কারণ এখানে যা যা নোট করছে, আমি কি বলছি বলতো, এগুলো তো বইতে লিখে ফেলতে, ওগুলো কি করবা, বইতে লিখে ফেলছো, ডান। এবার এই যে একটা নোট আছে, বই আছে, এবার এই দুটাকে নিয়ে একটা শর্ট নোট তৈরি করবা। কিভাবে শর্ট নোট তৈরি করবা? এই শর্ট নোটে কি থাকবে? এই শর্ট নোটে থাকবে যেটা বইতেও নাই, ভাইয়া বলছে, নোটেও নাই, এই যে নোটটা করছিলা ওই নোটেও নাই, এইসব জিনিস এখানে ইনক্লুড করে ফেলবা। কোশ্চেন ব্যাংকে কোনো একটা ম্যাথ তুমি কঠিন পাচ্ছ কিন্তু পারতেছো না, পারতেছো না, সহজ পাইছো পারতেছো না, ওটা এখানে লিখে ফেলো, যাতে পরবর্তী তুমি যখন রিভিশন দিতে যাবা, এইটা রিভিশন দিলে তোমার মোটামুটি ডান হয়ে যাবে, ঠিক আছে। এই তো। সো মোটামুটি আসলে আমরা এই জিনিসগুলো যদি ফলো করি, অ্যাটলিস্ট শুরু করতে থাকলে দেখবা যে লাস্টের দিকে দেখবা যে মানে যখন আগাবা দেখবা যে অনেক প্রবলেম ফেস করবা, অনেক ধরনের কনফিউশন ক্লিয়ার করবো, অনেক ধরনের কনফিউশন হচ্ছে পাবা, ঠিক আছে। ওগুলো আমরা আস্তে আস্তে সলভ করতে থাকবো, বাট প্রথমে একটু শুরু তো করো। শুরু করতে থাকলে দেখবা যে আস্তে আস্তে যখন ভীতিটা কমতে থাকবে, তখন দেখতে পাবা যে জিনিসগুলো আসলে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। সো দেখা হবে আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।